হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল নো বায়োলজি নো লাইফ। আর আমি তোমাদের এডুকেটর শম্পা সাহা। আজকে আমরা ক্লাস 11 বায়োলজির যে চ্যাপ্টারটা আলোচনা করছিলাম, অর্থাৎ জীবজগতের শ্রেণীবিন্যাস, তোমাদের বায়োলজি থার্ড চ্যাপ্টার, তাতে আমরা যে 5 রাজ্য শ্রেণীবিন্যাস তার প্রত্যেকটা রাজ্য সম্পর্কে ধীরে ধীরে জানব। প্রথমে একটা কথা বলে রাখি, বেশিরভাগ স্টুডেন্টই আমি পড়াতে গিয়ে স্কুলে দেখেছি যে তারা এই বিষয়গুলোকে অ্যাভয়েড করে, এই 5 রাজ্য শ্রেণীবিভাগের যে প্রত্যেকটা টুকরো টুকরো অংশ। কিন্তু আমি বলবো, যারা মেডিকেলের জন্য ভাবছো বা যারা সায়েন্সটাকে ফিউচার বলে ভাবছো, তারা কিন্তু এগুলোকে মোটেই অ্যাভয়েড করবে না। আর আমি চেষ্টা করেছি যতটা সম্ভব সহজ করে, ছোট্ট ছোট্ট করে তোমাদের বুঝিয়ে দেওয়ার। আমার ওপর ভরসা রাখো এবং এটাকে কিন্তু একেবারেই অ্যাভয়েড করো না, দেখবে তোমাদের উপকার হবে। আর আমার ক্লাসটা করলে চট করেই মুখস্থ হয়ে যাবে এবং শুধু তাই নয়, সহজেই বুঝতে পারবে। চলো আজকে আমরা আলোচনা করিনি। হুইটকারের যে 5 রাজ্য শ্রেণীবিভাগ, তাতে প্রথমে ছিল রাজ্য মনেরা। আজকে আমরা মনেরা সম্পর্কে জানবো। দেখো, এই যে মনেরা, এটা একেবারেই নিম্ন শ্রেণীর, তাই তো? নিম্ন শ্রেণীর বলে আমরা এদেরকে কি বলছি? প্রোক্যারিওট। এবার এই যে প্রোক্যারিওট, তার সম্পর্কে নামটা শুনেই আমরা একটা ধারণা করতে পারি যে এর নিউক্লিয়াসটা কিন্তু একেবারে আদর্শ নিউক্লিয়াস হবে না। কীরকম হবে? নিম্ন শ্রেণীর নিউক্লিয়াস হবে। বোঝা গেল কথাটা? এবার দেখো, এই যেহেতু এদের প্রোক্যারিওটিক নিউক্লিয়াস থাকে, এদেরকে বলা হয় প্রোক্যারিওটা। ঠিক আছে? বা কেউ কেউ প্রোক্যারিওটাও বলে বা প্রোক্যারিওটা। বোঝা গেল? তাহলে কেন মনেরাকে প্রোক্যারিওটা বলে? কারণ এদের দেহে আছে নিম্ন শ্রেণীর নিউক্লিয়াস। এবার এদের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা আর আলোচনা করছি না, কারণ আমরা যখন 5 রাজ্য শ্রেণীবিভাগ পড়েছিলাম তখন কিন্তু এদের বৈশিষ্ট্যটা আমরা জেনে নিয়েছি। আজকে তাই আমরা শ্রেণীবিভাগ থেকে শুরু করব। এই যে শ্রেণীবিভাগ, এই শ্রেণীবিভাগে মনেরাকে, দেখো আমি আমার ওপর ভরসা রাখো, খুব সহজ করে বুঝিয়ে দেব। মনেরাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে মূলত। ঠিক আছে? মূলত হচ্ছে গিয়ে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে আর্কিব্যাকটেরিয়া, দ্বিতীয়টা হচ্ছে ইউ ব্যাকটেরিয়া। তাহলে দেখো, মূলত বুঝতে পারছো যে এই মনেরা মানে মূলত মেনলি ব্যাকটেরিয়া। তার মধ্যে প্রথমটা হচ্ছে আর্কিব্যাকটেরিয়া, ইউ ব্যাকটেরিয়া হচ্ছে পরবর্তীটা। তাহলে আর্কিব্যাকটেরিয়া মানে কারা? একেবারে আদিম জাতীয় ব্যাকটেরিয়া। তার সঙ্গে সঙ্গে রয়েছে, এটা হচ্ছে তুলনামূলক উন্নত ব্যাকটেরিয়া, তাই তো? মূলত এই দুটো ভাগ। তার সঙ্গে সঙ্গে আর কারা রয়েছে? আর রয়েছে সায়ানো ব্যাকটেরিয়া। সায়ানো ব্যাকটেরিয়া মানে হচ্ছে যাদের একেবারে নীলাভ সবুজ কোনো রকম পিগমেন্ট আছে, তারা হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া। বোঝা গেল? এরা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল, এই পর্যায়ে পড়বে। এছাড়া রয়েছে কি? মাইকোপ্লাজমা। তাহলে এই মাইকোপ্লাজমা বাদ দিয়ে আর দুটো ভাগ আমরা জানব। সেটা কি কি? সেটা হচ্ছে, একটা হচ্ছে রিকেটসি আর একটা হচ্ছে অ্যাক্টিনোমাইসেটিস। দেখো, আমি মনে করার সহজ প্রক্রিয়া শিখিয়ে দিচ্ছি। মনেরাকে মোট ভাগ করা হয়েছে কটা ভাগে? মোট ভাগ করা হয়েছে 6টা ভাগে, তাই তো? যার মধ্যে প্রথম আমি কেন এভাবে বলেছি, যাতে সহজে মনে থাকে। 1 হচ্ছে আর্কিব্যাকটেরিয়া, 2 হচ্ছে ইউ ব্যাকটেরিয়া, আদিম ব্যাকটেরিয়া, উন্নত ব্যাকটেরিয়া। হয়ে গেল। তারপরেই রয়েছে সায়ানো ব্যাকটেরিয়া, মানে নীলাভ সবুজ শৈবাল। হয়ে গেল, 3টে তো মুখস্থ হয়ে গেল, আর কি? ইউ আর সায়ানো। এছাড়া রয়েছে কি? রিকেটসি, তারপরে হলো কি? মাইকোপ্লাজমা, লাস্ট হচ্ছে অ্যাক্টিনোমাইসেটিস। আর একবার বলে দিই, আর্কিব্যাকটেরিয়া, ইউ ব্যাকটেরিয়া, সায়ানো ব্যাকটেরিয়া। 3টে নামের সঙ্গে ব্যাকটেরিয়া আছে। তারপরে হচ্ছে রিকেটসি, মাইকোপ্লাজমা আর অ্যাক্টিনোমাইসেটিস। ক্লিয়ার?
এই যে আর্কি ব্যাকটেরিয়া, ইউ ব্যাকটেরিয়া, এই সবগুলোর সম্পর্কে যে জানবো বা এই যে 6টা ভাগ, তার মধ্যে প্রথমে আমরা আলোচনা করে নেব ইউ ব্যাকটেরিয়ার সম্পর্কে। কারণ ইউ ব্যাকটেরিয়া হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমেই হচ্ছে এদের বৈশিষ্ট্য কি, এরা হচ্ছে আণুবীক্ষণিক, অর্থাৎ এদের খালি চোখে দেখতে পাওয়া যায় না। এবং দ্বিতীয়ত, যেহেতু এদের অবশ্য করেই মনেরা মানে আদর্শ নিউক্লিয়াস নেই, কিন্তু এদের নিউক্লিয় বস্তু আছে, তাহলে দেখো এদের যে নিউক্লিয়াস সেটা কিন্তু আদর্শ নয়। তাহলে আদর্শ না মানেই কী ধরনের, আদি। তাই জন্য যেহেতু এদের নিউক্লিয়াসটা আদর্শ নয়, তাই এদের নিউক্লিয়াসকে কিন্তু নিউক্লিয়াস বলে না, কি বলে, নিউক্লিয় বস্তু। বোঝা গেল কথাটা, যে কেন ইউ ব্যাকটেরিয়ার নিউক্লিয়াসটা এক তো আণুবীক্ষণিক, আর এদের নিউক্লিয়াসকে কেন আদর্শ নিউক্লিয়াস বলে না, কারণ হচ্ছে গিয়ে এদের নিউক্লিয়াসের যে বৈশিষ্ট্য অর্থাৎ 4টি ভাগ সেটা নেই, তাই এদেরকে বলা হয় আদি নিউক্লিয়াস। এবং এই আদি নিউক্লিয়াসের যে বস্তুটা সেটাকে নিউক্লিয়াস না বলে বলছি নিউক্লিয় বস্তু বা জেনেটিক ম্যাটেরিয়াল। 3 নম্বরে হচ্ছে যে এদের কিন্তু মানে নিউক্লিয়াস যেহেতু আদর্শ নয়, কি থাকে, মাত্র একটা পেঁচানো দ্বিতন্ত্রী ডিএনএ থাকে, ঠিক আছে। অত আদর্শ নিউক্লিয়াসের মতন পর্দা, প্রাচীর, প্লাজমা পর্দা বা মানে পর্দা বা ধরো আদর্শ নিউক্লিয়াসের মতন ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন ধাত্র কিছু নেই, শুধুই একটা দ্বিতন্ত্রী ডিএনএ এদের আছে নিউক্লিয় বস্তু হিসেবে। বোঝা গেল। আর কি কোনো অঙ্গাণুই কিন্তু পর্দা ঘেরা নয়। যারা আমার ক্লাস নিয়মিত ফলো করো তারা জানবে আমি বলি যে নিম্ন শ্রেণীর অঙ্গাণুগুলোর কোনোটাই কিন্তু পর্দা ঘেরা নয়। কারণ ধরো যারা খুব গরিব, তারা খেটে খান, তাদের কি অত বেডরুম, ডাইনিং রুম বা সব কিছুতে অত পর্দা টর্দা থাকে না। এরা নিম্ন শ্রেণীর ব্যাকটেরিয়া, তাই জন্য, এবং নিম্ন শ্রেণীর জীব, তাই এদের অঙ্গাণুগুলো কিন্তু পর্দা ঘেরা নয়। এদের দেহে মজার ব্যাপার হচ্ছে ক্লোরোফিল থাকে, কিন্তু সেই ক্লোরোফিলটা আবার কি নাম, সেই ক্লোরোফিলটা হচ্ছে ব্যাকটেরিয় ক্লোরোফিল। ও ব্যাকটেরিয়ার শরীরে যেহেতু থাকে তাই এর নাম হচ্ছে ব্যাকটেরিয় ক্লোরোফিল। এবং তার ফলে কি হয়, এরা বলো তো ক্লোরোফিল আছে, তাহলে খাবার তৈরি করতে কি পারবে? অবশ্যই খাবার তৈরি করতে পারবে। তার মানে হচ্ছে এরা স্বভোজী। এবং মজার কথা হচ্ছে দেখো যে এদের যে ব্যাকটেরিয় ক্লোরোফিল এটা কিন্তু প্লাস্টিডের মধ্যে থাকে না, কারণ প্লাস্টিড একটা আদর্শ অঙ্গাণু, এই অঙ্গাণু কিন্তু এই ইউ ব্যাকটেরিয়াতে নেই। ও ব্যাকটেরিয়ার সম্পর্কে পড়তে গেলে একটা প্রশ্নের মুখোমুখি আমাদের প্রায়ই হতে হয় যে ব্যাকটেরিয়াকে কেন প্রোক্যারিওটিক বা আদি কোষযুক্ত জীবের অন্তর্ভুক্ত করা হয়, বা ব্যাকটেরিয়াকে প্রোক্যারিওটিক বা আদি কোষযুক্ত জীবের অন্তর্ভুক্ত করার কারণ কি, অর্থাৎ ব্যাকটেরিয়াকে কেন আদি কোষ বলা হয়। দেখো এর পেছনে কতগুলো কারণ আছে। আমরা যে বৈশিষ্ট্যগুলো এক্ষুনি আলোচনা করলাম সেগুলোই কিন্তু কারণ। কি, এদের সুগঠিত নিউক্লিয়াস আছে কি বলো? না। যদি ডিরেক্ট ক্লাস করানো যেত তো আরও সহজ হতো। এদের সুগঠিত কিন্তু নিউক্লিয়াস এক্ষুনি বললাম নেই। এদের কিন্তু তার বদলে আছে কি, শুধুমাত্র একটা ডিএনএ আছে দ্বিতন্ত্রী। এবং একে কি বলা হয়, ওই জন্য জেনেটিক বস্তু বা অপর নাম হচ্ছে নিউক্লিওয়েড। মনে রাখবে যে ব্যাকটেরিয়ার যে নিউক্লিয় বস্তু তাকে বলা হয় নিউক্লিওয়েড। এবং আরও বললাম যে এদের কিন্তু কোনো রকম পর্দা ঘেরা অঙ্গাণু থাকে না। আর এদের যে বংশবিস্তার পদ্ধতি সে কিন্তু অত্যন্ত সরল। সরল বলতে তোমরা ক্লাস 10-এ যা যা পড়েছো, দ্বিবিভাজন বা ধরো বহু বিভাজন বা অ্যামাইটোসিস, এই সব একেবারে সিম্পলিয়েস্ট পদ্ধতিগুলোকে এরা অবলম্বন করে। তাহলে কেন আমরা ব্যাকটেরিয়াকে প্রোক্যারিওটিক বলবো? কারণ আদর্শ কোষ হওয়ার কোনো যোগ্যতাই নেই, তাই জন্যই তো এদেরকে আমরা আদি বলবো, তাই না? আদর্শ মানে যার ভালো ভালো গুণ আছে, এর সেগুলো নেই, তাই জন্যই আদি। কীরকম, সুগঠিত নিউক্লিয়াস নেই, ডিএনএ আদর্শ নয়, যেটা হচ্ছে নিউক্লিয়েড থাকে জেনেটিক বস্তু, অর্থাৎ নিউক্লিয়াস বলতে শুধুমাত্র একটু ডিএনএ রয়েছে আর কিচ্ছু না। এদের কোনো পর্দা ঘেরা অঙ্গাণু টঙ্গাণু নেই। এদের জনন প্রক্রিয়া অত্যন্ত সরল, অর্থাৎ কোনো রকমের দ্বিবিভাজন, বহুবিভাজন বা অ্যামাইটোসিস। তাই এদেরকে কি বলা হয়, আদি কোষযুক্ত জীব।
বোঝা গেল? দেখো, ব্যাকটেরিয়া পড়তে গেলে আরও একটা প্রশ্নের মুখোমুখি আমাদের হতে হয় যে ব্যাকটেরিয়াকে উদ্ভিদ বলা হয় কেন? তাহলে কি এর মধ্যে নিশ্চয়ই উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য আছে? আমরা একটু আগেই পড়েছি যে এর মধ্যে ক্লোরোফিল থাকে, যার নাম হচ্ছে ব্যাকটেরিয় ক্লোরোফিল। তাহলে দেখো, ক্লোরোফিল উদ্ভিদের একটা বৈশিষ্ট্য, সেটা ব্যাকটেরিয়ার মধ্যে রয়েছে। স্বভোজী অর্থাৎ উদ্ভিদও স্বভোজী, এরাও স্বভোজী বা খাবার তৈরি করতে পারে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায়, বা যাদের ধরো ক্লোরোফিল নেই তারা কিন্তু অন্য কোনোভাবে অর্থাৎ কেমো বা রাসায়নিক পদ্ধতিতেও খাবার তৈরি করতে পারে, মানে যে কোনোভাবেই হলো এরা স্বভোজী উদ্ভিদদের মতো। এবং এরা কিন্তু আমরা যেমন উদ্ভিদের ক্ষেত্রে কলম পড়েছি না, অঙ্গজ জনন, ক্লাস 10-এ তোমরা পড়েছো, তেমনি ব্যাকটেরিয়াও কিন্তু অঙ্গজ জনন করতে পারে। বোঝা গেল কথাটা? এবং কোনো কোনো ব্যাকটেরিয়া, যেমন ধরো স্পাইরিলাম জাতীয় ব্যাকটেরিয়া, স্প্রিংয়ের মতন, তাদের ক্ষেত্রে কি হয়, সূত্রাকার দেহ গঠনের একটা প্রবণতা দেখা দেয়। তাহলে ব্যাকটেরিয়াকে উদ্ভিদ বলছি কেন? কারণ উদ্ভিদের কিছু কিছু বৈশিষ্ট্য আছে যার সঙ্গে ব্যাকটেরিয়ার মিল আছে। যেমন ব্যাকটেরিয়াতে ক্লোরোফিল আছে, যার নাম ব্যাকটেরিয় ক্লোরোফিল। ব্যাকটেরিয়া খাবার তৈরি করতে পারে উদ্ভিদের মতন, তাই একে স্বভোজী বলে। ব্যাকটেরিয়া উদ্ভিদের মতো অঙ্গজ জনন করতে পারে এবং কি এদের দেহ সূত্রাকার হতে পারে, তাই জন্যে কিন্তু এদেরকে উদ্ভিদও বলা হয় বা উদ্ভিদের বৈশিষ্ট্য আছে এদের মধ্যে। বোঝা গেল? দেখো, আর একটা প্রশ্নের আমরা প্রায়ই সম্মুখীন হই যে ব্যাকটেরিয়াকে প্রাচীনতম জীব বলা হয় কেন? মানে কেন ব্যাকটেরিয়াকে মোস্ট প্রিমিটিভ বলা হয়? তাহলে ব্যাকটেরিয়াকে আদি বলবো কেন? কারণ একদম বহু দিন থেকে, মানে জীব সৃষ্টির আদি সময় থেকেই কিন্তু পৃথিবীতে ব্যাকটেরিয়া ছিল, একদম আদি সময় থেকে। বোঝা গেল? অর্থাৎ যবে থেকে পৃথিবীর শুরু, জীবনের অস্তিত্ব, তবে থেকেই কিন্তু ব্যাকটেরিয়ারা একেবারে পৃথিবীতে রয়ে গেছে। বুঝেছো? এবং কোথায় নেই, জল, স্থল, অন্তরিক্ষ সব জায়গাতেই ব্যাকটেরিয়া থাকে। তোমরা জানো যে একেবারে অত্যন্ত উষ্ণ অবস্থা, যেখানে লোহা গলে যাচ্ছে, সেখানেও কিছু কিছু ব্যাকটেরিয়া থাকতে পারে। লোহা গলে যায় যে 2000 ডিগ্রি সেন্টিগ্রেডে, এইখানেও কিন্তু থার্মোফিলিক, মানে যারা তাপ পছন্দ করে সেই ধরনের ব্যাকটেরিয়া থাকে। আবার ধরো প্রচণ্ড শীতল, সেখানেও কিন্তু থার্মোফোবিক ব্যাকটেরিয়াদের দেখতে পাওয়া যায়। অর্থাৎ সর্বত্র, জল, স্থল, অন্তরিক্ষ সব জায়গাতেই ব্যাকটেরিয়া রয়েছে। এবং মজার কথা হচ্ছে, যেখানে বাতাস নেই সেখানেও এরা থাকে কেন? অবায়ুজীবী। এছাড়া একদম আদি যে অবস্থা ডিএনএর, অর্থাৎ কিনা কেবলমাত্র ডিএনএ বস্তুটি বর্তমান এর মধ্যে, তার মানে প্রাচীন থাকার জন্য, প্রাচীনতার জন্য যে যে বৈশিষ্ট্য সবই আছে। আর এদের রাইবোজোম হচ্ছে 70S প্রকৃতির। বোঝা গেল কথাটা? আর এদের জনন পদ্ধতিও কিন্তু একেবারেই প্রাচীন। তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে একটা প্রাচীন জীব। কেন একটু বলে দিই আবার করে, যাতে তোমরা ভুলে না যাও, যে একদম পৃথিবী যবে দিয়ে সৃষ্টি হয়েছে তবে থেকে জীব সৃষ্টির আদি অবস্থা থেকে এরা আছে। সব জায়গায় দেখতে পাওয়া যায়, 2000 ডিগ্রি সেন্টিগ্রেডেও দেখতে পাওয়া যায়, আবার -50 ডিগ্রি সেন্টিগ্রেডেও দেখতে পাওয়া যায়। আর এরা যেখানে বাতাস নেই, অবায়ুজীবী, সেখানেও অবায়ুজীবী ব্যাকটেরিয়া থাকে বাতাসহীন অবস্থায়। এদের শরীরে ডিএনএ থাকে সিম্পলিয়েস্ট ডিএনএ, রাইবোজোম 70S প্রকৃতির, এবং এদের জনন কিন্তু প্রাচীন পদ্ধতি, তাই জন্য এদেরকে আমরা প্রাচীনতম জীব বলতে পারি। দেখো, আরও একটা প্রশ্ন আমাদের প্রায়ই আসে যে ব্যাকটেরিয়া ও নীলাভ সবুজ শৈবালের সাদৃশ্য, অর্থাৎ ব্যাকটেরিয়ার সাথে নীলাভ সবুজ শৈবালের কী কী মিল? দেখো, উভয়েরই কিন্তু এককোষী গঠন, তাই তো? অর্থাৎ নীলাভ সবুজ শৈবাল বা ব্যাকটেরিয়া প্রত্যেকেই এককোষী, এবং এদের প্রত্যেকেরই গঠন হচ্ছে গিয়ে বাইরে একটা স্লাইম স্তর থাকে। এবার তোমাদের প্রশ্ন জাগতে পারে যে ম্যাম, হোয়াট ইজ স্লাইম স্তর? আমি এক্ষুনি বলে দিচ্ছি, কারণ আমরা একটু পরেই কিন্তু ইকোলাই ব্যাকটেরিয়ার গঠনটা সম্পর্কে জানবো। আজকে আমি, তোমরা থাম্বনেইলে দেখে নিয়েছো যে আজকে আমরা ব্যাকটেরিয়ার গঠন সম্পর্কে জানবো। তাহলে এগুলো কেন আমরা পড়ছি? কারণ এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু আমাদের পরীক্ষায় প্রতি বছরই একটা না একটা অবশ্যই আসে। তাহলে এদের কি আছে? এককোষী, যেটা নীলাভ সবুজ শৈবালেরও, ব্যাকটেরিয়ারও। স্লাইম স্তর নীলাভ সবুজ শৈবালেও থাকে, ব্যাকটেরিয়াতেও থাকে। এবং উভয়ের ক্ষেত্রেই কিন্তু ডিএনএ হচ্ছে একেবারে খুব সাধারণ দ্বিতন্ত্রী ডিএনএ। বোঝা গেল? এবং উভয়ই কিন্তু খুব সাধারণ জনন প্রক্রিয়া সম্পন্ন করে, একদম সরল জনন
তাই তো। এবং হচ্ছে গিয়ে এই যে নীলাভ সবুজ শৈবাল বা ব্যাকটেরিয়া উভয় কিন্তু ফাজ ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারে। তাহলে এদের মিল কি? ব্যাকটেরিয়ার নীলাভ সবুজ শৈবাল উভয়ই এককোষী, উভয়েরই স্লাইম স্তর আছে, উভয়েরই ডিএনএ সাধারণ প্রকৃতির, জনন অত্যন্ত সরল পদ্ধতি, আর দুজনেই ফাজ ভাইরাস দ্বারা আক্রান্ত হয়। এইগুলো হচ্ছে এদের কিন্তু মিল। এবার চলে আসো আমরা একটা আদর্শ ইকোলাই ব্যাকটেরিয়া সম্পর্কে জানি। দেখো, ইকোলাই মানে হচ্ছে এস্চেরিচিয়া কোলাই, যেটা কোথায় থাকে? আমাদের কিন্তু শরীরের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট বা পৌষ্টিক নালীতে থাকে। চলো এর আমরা গঠন সম্পর্কে বিস্তারিত জানি। দেখো, ইকোলাইয়ের গঠন সম্পর্কে জানতে গেলে প্রথমে জানতে হবে সবচেয়ে বাইরের স্তর। এই যে ইকোলাই, সাপোজ এটা একটা ইকোলাই যদি ব্যাকটেরিয়া হয়, এর একেবারে একটু আগে আমরা বললাম স্লাইম স্তর কি? এই ব্যাকটেরিয়ার বাইরে একটা এরকম আবরণ থাকে, ঠিক আছে, যেটা যখন জল পায় তখন এটা ল্যাল পেলে বা থকথকে নরম, বুঝেছো, একেবারে সফট নরম। হ্যাঁ, এবং যখন এরা জল পায় না তখন এই স্তরটাই শক্ত হয়ে ক্যাপসিউল গঠন করে। এই যে বাইরের স্তরটা, এই স্তরটাকে বলা হয় স্লাইম স্তর। আমি একটা সিম্পল উদাহরণ দিই। তোমরা তো ওষুধ ক্যাপসুল তো খাও, কি দেখবে ক্যাপসুলটা এমনি কি থাকে? শক্ত। বাইরের যে আবরণটা ওটাকে বলে ক্যাপসুল। এবার ওটাকে যদি জলে দিয়ে রাখো দেখবে যে বাইরের খোলাটা কিন্তু নরম হয়ে গেছে। তাহলে কি ব্যাকটেরিয়ার বাইরের যে নরম আবরণ পিচ্ছিল তাকে বলা হয় কি? তাকে বলা হয় স্লাইম স্তর। এবং এটা কিন্তু প্রতিকূল পরিবেশে ব্যাকটেরিয়ার গায়ে একটা শক্ত আবরণ তৈরি করে। কাজ হচ্ছে, তুমি বলো কেন ক্যাপসুল যে আমরা খাই তার ভেতরে ক্যাপসুলের বাইরের এই যে খোলাটা থাকে কেন? ভেতরের ওষুধগুলোকে রক্ষা করার জন্য। তাহলে এরও কাজ কিন্তু ব্যাকটেরিয়াকে কি করা বলো? রক্ষা করা। বোঝা গেল কথাটা? এবং দ্বিতীয়ত কি হচ্ছে, এরা কি করছে? বাতাস থেকে, আমি কি বললাম যে প্রতিকূল পরিবেশে শক্ত, অনুকূল পরিবেশের জলকে শোষণ করে ল্যালপেলে হয়ে যায়, তাই তো, পিচ্ছিল হয়ে যায়। তাহলে কি এরা জলকে কি করে? শোষণ করতে পারে পরিবেশ থেকে, বা জলকে নিতে পারে। এবং হচ্ছে গিয়ে কি, কখনো কখনো ফ্যাগোসাইটোসিস ও ভাইরাল সংক্রমণ থেকে রক্ষা করে। আগেই বলেছি রক্ষা করা, সেটা তুমি যে কোনো কিছু গিলতে এলেও এটাকে রক্ষা করে ফ্যাগোসাইটোসিস হতে গেলে, বা ধরো কোনো সংক্রমণ থেকেও কিন্তু রক্ষা করে। তোমরা অবাক হচ্ছ না যে বাবা ব্যাকটেরিয়ারও আবার সংক্রমণ হয়? হ্যাঁ হয়, কারণ ফাজ ভাইরাস আক্রমণ করে না। এছাড়া কখনো কখনো এরা কিন্তু বিষাক্ত পদার্থ বা ওষুধ থেকেও রক্ষা করে। আমরা বলি না যে ব্যাকটেরিয়ারা রেজিস্ট্যান্ট হয়ে গেছে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কথাটা কিন্তু ভীষণ প্রচলিত। অ্যান্টিবায়োটিক খেতে ওই জন্য বারণ করে যে না বুঝে ডাক্তারকে না জিজ্ঞাসা করে খাবে না। কারণ এই অ্যান্টিবায়োটিক যদি আমরা খাই তাহলে ব্যাকটেরিয়ার বাইরের এই আবরণটা এই অ্যান্টিবায়োটিককে প্রতিরোধ করতে শিখে যায়। তাহলে পরে কি হবে? পরে অ্যান্টিবায়োটিক খেলে আর ব্যাকটেরিয়ার কোনো ক্ষতি হবে না। বোঝা গেল? তাহলে কাজ হচ্ছে ব্যাকটেরিয়াকে রক্ষা করা, জল শোষণ করা, বিষাক্ত জিনিসপত্রের হাত থেকে বাঁচানো। তাহলে নেক্সট হচ্ছে কি? প্রথম হলো স্লাইম স্তর। স্লাইম স্তরের পরবর্তী যে অংশটা সেটা হচ্ছে কোষ প্রাচীর। এই দেখো, একটু আগে আমরা বললাম যে উদ্ভিদের সঙ্গে মিল কি? উদ্ভিদেরও কোষ প্রাচীর আছে, ব্যাকটেরিয়ারও কোষ প্রাচীর আছে, তাই তো। এই কোষ প্রাচীরটা কি? এই যে ছবিটা দেখতে পাচ্ছ তো, যে এই যে বাইরের যে স্তর তার ভেতরের যে আবরণ, আমি একটু হাতে এঁকে দিই। এই দেখো, এটা একটা ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার বাইরে যে এটা স্লাইম স্তর থাকে তার ভেতরে এই যে শক্ত একটা স্লাইম স্তর বা ক্যাপসুলও হতে পারে, কখনো কখনো প্রতিকূল পরিবেশে ক্যাপসুল, অনুকূল পরিবেশে স্লাইম স্তর, তার ভেতরে থাকে কোষ প্রাচীর। এটা উদ্ভিদের ন্যায়, কিন্তু কি দিয়ে তৈরি জানো তো? মিউকোপেপটাইড দিয়ে তৈরি বা পেপটাইড ও গ্লাইকেন দিয়ে তৈরি। বোঝা গেল কথাটা? তাহলে ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর, আমরা উদ্ভিদের কোষ প্রাচীর কী দিয়ে তৈরি? সেলুলোজ আর পেকটিন, তাই তো। কিন্তু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এটা তৈরি মিউকোপেপটাইড বা পেপটাইড ও গ্লাইকান দিয়ে তৈরি। এবার আমরা জানি এই যে বাইরের যে আবরণটা বা কোষ প্রাচীরটা কী দিয়ে তৈরি, সেই অনুযায়ী ব্যাকটেরিয়াকে দুই ভাগে ভাগ করা হয়।
কি কি? একটা হচ্ছে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া আর একটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এবার তোমাদের মনে একটু জানতে ইচ্ছে নিশ্চয়ই হবে যে এটা গ্রাম পজিটিভ কি, গ্রাম নেগেটিভ কি। বিজ্ঞানী গ্রাম একটা রং তৈরি করেছিলেন, স্টেনিং পদ্ধতি। হ্যাঁ, এই যে স্টেনিং পদ্ধতিতে এটাতে কি হয়, তিনি কি করতেন, এই ব্যাকটেরিয়াগুলোকে এই রংটা দিয়ে কালার করতেন, তারপর তাদেরকে অ্যালকোহলে কি করতেন, ধুয়ে ফেলতেন। এবার কিছু কিছু ব্যাকটেরিয়া অ্যালকোহলে ধোয়ার পর একেবারে রঙহীন হয়ে যেত, তারা গ্রামের রংটাকে পার্মানেন্টলি, বিজ্ঞানী গ্রামের যে রং তাকে পার্মানেন্টলি নিত না, তারা হচ্ছে তাহলে গ্রাম নেগেটিভ। আর যারা এই ধোয়ার পরেও, অ্যালকোহল দিয়ে ধোয়ার পরেও যাদের কোষ প্রাচীরে রংটা লেগে থাকতো বা রংটা রয়েই যেত, তাদের বলা হয় গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। বোঝা গেল কথাটা? আচ্ছা, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া যেটা, তার বাইরে হচ্ছে মিউকোপেপটাইড আবরণ থাকে। আর যারা গ্রাম নেগেটিভ তাদের কি হয় বলো তো, এই যে কোষ পর্দা আর এই যে বাইরের স্তর, ঠিক আছে, এই যে এবার দেখো কোষ প্রাচীর, ব্যাকটেরিয়ার যে প্রাচীর, তার ভেতরে তো নিশ্চয়ই একটা কোষ পর্দা থাকবে, তাই তো? এর মাঝের যে স্তর তাকে বলা হয় পেরিপ্লাজমিক স্তর। আমি এখানে ওকে দিচ্ছি, ধরো এর ওপরে হচ্ছে এরকম এরকম স্লাইম স্তর, তা এটা স্লাইম স্তর, এটা হচ্ছে কোষ প্রাচীর, তার ভেতরে থাকে হচ্ছে কোষ পর্দা। আমি একটু ছবি আঁকি, এটা হচ্ছে প্রাচীর, এটা হচ্ছে স্লাইম স্তর, আর এটা হচ্ছে পর্দা, কোষ পর্দা। তাহলে এর মাঝে, অর্থাৎ কোষ পর্দা আর কোষ প্রাচীরের মাঝে একটা আবরণ থাকে যার নাম হচ্ছে পেরিপ্লাজমিক স্তর। বোঝা গেল? একটু ধৈর্য ধরে পড়তে হবে, ফাঁকি দিলে দেখো সারা জীবনের জন্য ফাঁকি পড়ে যাবে। তাহলে আমরা প্রথমে কি পড়লাম, স্লাইম স্তর পড়লাম ই ব্যাকটেরিয়া ইকোলাইয়ের গঠনে, তারপরে পড়লাম কোষ প্রাচীর, তাই তো? এই দেখো কোষ প্রাচীর পড়লাম। এবার কি পড়বো, এবার জানবো, এবার একেবারে নর্মাল কোষের মতন প্রায় গঠন চলে আসছে, কি সাইটোপ্লাজমীয় আবরণী, বা আমরা যেটাকে বলি কোষ পর্দা সাধারণ ক্ষেত্রে। এই যে সাইটোপ্লাজমীয় আবরণী, সেটা কি, এটা যদি একটা ব্যাকটেরিয়া হয়, তাহলে ধরো ব্যাকটেরিয়ার বাইরে স্লাইম স্তর, হ্যাঁ, তারপরে ভেতরে হচ্ছে কোষ প্রাচীর, তার ভেতরে কোষ পর্দা, কিন্তু এই কোষ পর্দাটা জায়গায় জায়গায় এরকম ভেতর দিকে থলির মতন ভাঁজ হয়ে গিয়েছে। বুঝতে পেরেছো কথাটা? এবার অবাক লাগছে না যে এটা হচ্ছে কোষ পর্দা বা সাইটোপ্লাজমীয় আবরণ, এই ভেতরটা এরকম ভাঁজ হয়ে গিয়েছে কেন? এর কারণ হচ্ছে যে ব্যাকটেরিয়ার দেহে কোনো মাইটোকন্ড্রিয়া নেই, তাই তো? তাহলে মাইটোকন্ড্রিয়া না থাকলে আমরা জানি যে শ্বসন তো মাইটোকন্ড্রিয়া করে, তাহলে এদের যদি মাইটোকন্ড্রিয়া না থাকে শ্বসন কী করবে? এই যে ভেতরে ভেতরে ভাঁজ হয়ে হয়ে গিয়েছে না, এদেরকে বলা হচ্ছে মেসোজোম। এই মেসোজোম কিন্তু ব্যাকটেরিয়ার দেহে মাইটোকন্ড্রিয়ার কাজ করে, অর্থাৎ শ্বসন করে। তাই জন্য কিন্তু এদের আরেকটা নাম হচ্ছে কন্ড্রিয়েড। কি নাম? তাহলে বুঝতে পারছো, যেহেতু মাইটোকন্ড্রিয়ার কাজ করে সেই জন্য এদের নাম হচ্ছে কন্ড্রিয়েড। তাহলে এদের কাজটা কি, আমি দেখো বুঝতেই পারছো, এর কাজ হচ্ছে গ্রাম কোষ প্রাচীরের কাজ তো আমরা বললাম যে ব্যাকটেরিয়াকে রক্ষা করা, স্লাইম স্তরের মতোই, বা কি ঢুকবে ব্যাকটেরিয়ার ভেতরে বা না সেটা নিয়ন্ত্রণ করা। তাহলে এর কাজটা কি, যে সাইটোপ্লাজমীয় আবরণী, সেটা তো অবশ্যই ব্যাকটেরিয়ার ভেতরকে রক্ষা করে, তার সঙ্গে সঙ্গে কিন্তু শ্বসন করে, ওই মেসোজোম তৈরি করে, তার ফলে শ্বসনে সাহায্য করে। এছাড়া কি ইলেকট্রন পরিবহন করতে কিন্তু সাহায্য করে, অর্থাৎ ইলেকট্রন কিভাবে পরিবাহিত হবে সেটা নিয়ন্ত্রণ করে। বোঝা গেল কথাটা? এবার তাহলে মেসোজোম সম্পর্কে তো আমরা জানলাম যে মেসোজোম কি। মেসোজোম হচ্ছে ব্যাকটেরিয়ার কোষপর্দা ভেতরের দিকে ঢুকে গিয়ে যে পেঁচালো একটা গঠন তৈরি করে, ছবিটায় দেখতে পাচ্ছ, একে বলা হচ্ছে মেসোজোম থলি। এর মধ্যে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের উৎসেচক থাকে যারা শ্বসনে সাহায্য করে, এবং যেহেতু ওরা মাইটোকন্ড্রিয়ার মতো কাজ করে তাই জন্য এদের বলা হয় কন্ড্রিয়েড। নেক্সট হচ্ছে সাইটোপ্লাজম। দেখো ব্যাকটেরিয়া একটা পুরোপুরি কোষ না হলেও কোষীয় গঠন তো বটেই, তাহলে এর ভেতরে কিন্তু সাইটোপ্লাজম অলওয়েজ থাকবে। সেই সাইটোপ্লাজমটা কিন্তু অন্যান্য আদর্শ কোষের মতো না হলেও এদের মধ্যে কিন্তু প্রয়োজনীয় জিনিসগুলো থাকবে যা অন্যান্য সাইটোপ্লাজমে থাকে, তাই তো? কি থাকবে দেখো, ভিটামিন থাকবে,
প্রোটিন জাতীয় বস্তু থাকবে, সালফার থাকবে, ক্যালসিয়াম থাকবে, মানে এভরিথিং, ভলিউটিন দানা থাকবে, যা যা একটা কোষের সাইটোপ্লাজমে থাকে তাই থাকবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা জিনিস থাকবে, এদের কিন্তু ক্রোম্যাটোফোর থাকে। ক্রোম্যাটোফোর কি? আমরা বলেছি যে ব্যাকটেরিয়াতে কি থাকে, ব্যাকটেরিয়াতে ক্লোরোফিল থাকে, তাই তো? এবার ক্লোরোফিল থাকলেও এদের দে ডোন্ট হ্যাভ এনি প্লাস্টিড, এদের প্লাস্টিড নেই, তাহলে ক্লোরোফিল কি কোথায় ঘুরে ঘুরে বেড়াবে? না, একটা থলির মধ্যে, এর আদর্শ প্লাস্টিডের গঠন নয়, থলির মতো গঠন যার মধ্যে এই ক্লোরোফিলটা থাকে, বোঝা গেল? তাহলে থলির মতো যে গঠন যার মধ্যে ক্লোরোফিল থাকে তাকে বলা হয় কি? ক্রোম্যাটোফোর। দেখো, ক্রোমা কথাটার অর্থ হচ্ছে রং বা রঙিন। এবার ক্লোরোফিল তো সবজি বা ওই ধরনের কিছু কালারযুক্ত থাকবে, তাই যে থলিগুলো ক্লোরোফিলকে বহন করে ব্যাকটেরিয়ার দেহে তাদেরকে বলা হয় ক্রোম্যাটোফোর। বোঝা গেল কথাটা? এবার দেখো, এদের কোষে কিন্তু এই ক্রোম্যাটোফোর বাদ দিয়েও কখনো কখনো এরকম বড় বড় গঠন থাকে যাকে ভ্যাকুয়ালের মতো কাজ করে, কিন্তু এরা আদর্শ ভ্যাকুয়াল নয়, এরা হচ্ছে গ্যাস রাখার জন্য তৈরি হয়। এদের তাই কি বলা হয়? গ্যাস ভ্যাকিউল। কি বলে? গ্যাস থাকে বলে গ্যাস ভ্যাকিউল, বা এদেরকে বলা হয় ছদ্ম গহ্বর। কেন একটু গল্পটা বলে দিই। কারণ হচ্ছে যতক্ষণ গ্যাস থাকে ততক্ষণ গহ্বরটা থাকে, গ্যাসটা যদি কোনোভাবে বেরিয়ে যায় গহ্বরটা থাকবে না, তাই জন্য এদেরকে বলা হচ্ছে ছদ্ম গহ্বর। এবার একটা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস জানবো, সেটা হচ্ছে প্লাজমিড। দেখো, একটা ব্যাকটেরিয়াতে আমরা কি বলেছি যে একটা জেনেটিক বস্তু থাকে, সেটাকে একটা দ্বিতন্ত্রী ডিএনএ, ঠিক আছে? ডিএনএ হচ্ছে জেনেটিক মেটেরিয়াল। ধরো এটা ইকোলাই, তাহলে ইকোলাই ব্যাকটেরিয়ার যে বৈশিষ্ট্য সেটা এর অপত্য ইকোলাই থেকে নিয়ে যাবে এই ডিএনএটা। কিন্তু তা বাদ দিয়েও এরকম গোল 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 একটা ব্যাকটেরিয়াতে অনেক 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 এই ধরনের গোল বা রাউন্ড শেপের বৃত্তাকার ডিএনএ থাকে। এরা কিন্তু কখনোই জেনেটিক মেটেরিয়াল নয়, এরা কখনোই একটা ইকোলাই থেকে আর একটা ইকোলাইতে যায় না, কিন্তু এরা কিছু কিছু বৈশিষ্ট্য বহন করে, এদের বলা হয় প্লাজমিড। বোঝা গেল? তাহলে প্লাজমিড কাকে বলে? ব্যাকটেরিয়াতে মূল জেনেটিক মেটেরিয়াল হিসেবে যে ডিএনএ থাকে তা বাদ দিয়েও যে রিংয়ের মতন বা গোল বা বৃত্তাকার ক্ষুদ্র ক্ষুদ্র ডিএনএ থাকে, যারা কিছু কিছু বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে কিন্তু বংশ পরম্পরায় বহন করে না, তাদের বলে প্লাজমিড। এবার কি কাজ করে দেখো, এফ প্লাজমিড যে কাজটা করে তাই ফ্যাক্টর, সেক্স ফ্যাক্টর বা ফার্টিলিটি প্লাজমিড হচ্ছে এফ প্লাজমিড। তারপরে ধরো কল প্লাজমিড। এই কল প্লাজমিডটা কি? কল প্লাজমিড হচ্ছে এরা কিন্তু কলিসিন নামক একটা বিষ তৈরি করে। কলিসিন তৈরি করে, তাই নাম হচ্ছে কল প্লাস্টিড। আর যৌন বা সেক্স ফ্যাক্টর হিসেবে ব্যবহৃত হয় যে প্লাজমিড, তাকে বলা হয় এফ প্লাজমিড। বোঝা গেল কথাটা? এবার জমা কি কি থাকে দেখো, যা অন্যান্য কোষে থাকতে পারে দানা দরকারি জিনিস সবই এখানে থাকে। কি? ফসফেট দানা থাকে, সব মুখস্থ করার দরকার নেই, যেগুলো বলছি সেগুলো মনে রাখবে। ফসফেট দানা থাকে, ভলিউটিন দানা, এটা কিন্তু মাথায় রাখবে। হ্যাঁ, ফসফেট দানা। এবার তুমি যদি বলো যে ম্যাডাম মুখস্থ কেন করবো, দেখো কি আমার নামটা কি সেটা তো আমি প্রথমে মুখস্থই করেছি, নাম তো বোঝার কোনো ব্যাপার ছিল না, বা আমার বাবার নাম কি। ঠিক তেমনিভাবে কিছু কিছু জিনিস আছে যেগুলোকে তোমায় মুখস্থই করতে হবে, বুঝে নিয়ে মুখস্থ করতে হবে। তাহলে কি আছে? ফসফেট দানা আছে, ভলিউটিন দানা আছে, ম্যাগনেটাইট দানা আছে। এই নামগুলো তো মুখস্থ থাকবে, মনেও থাকবে, কারণ খুব সহজ। ফসফেট দানা, ভলিউটিন দানা, ম্যাগনেটাইট দানা, বোঝা গেল? এছাড়া থাকে পিবিএইচ, এই ফুল ফর্মটা কিন্তু মনেই রাখবে, এটা অনেক সময় ফুল ফর্ম আসে, পলি বিটা হাইড্রক্সি বিটা। দেখো, পলি বিটা হাইড্রক্সি বিউটারিক অ্যাসিড, ঠিক আছে? হাইড্রক্সি বিউটারিক অ্যাসিড। তাহলে পিবিএইচ এর ফুল ফর্ম হচ্ছে পলি বিটা হাইড্রক্সি বিউটারিক অ্যাসিড। কেমন? এরপরে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে নিউক্লিয়েড। দেখো এই ছবিটা দেখতে পাচ্ছ যে এটা একটা ব্যাকটেরিয়া কোষের নিউক্লিয়েড। এটাকে আদর্শ নিউক্লিয়াস আমরা কেন বলছি না? কারণ আদর্শ নিউক্লিয়াসে যে চারটে বৈশিষ্ট্য থাকে এর মধ্যে কিচ্ছু নেই। কি দেখতে পাচ্ছ? যে এখানে ডিএনএগুলো খুব প্যাঁচানো প্যাঁচানো, খুব সুন্দর ফুলের মতন দেখতে। এই যে ডিএনএগুলো প্যাঁচানো এবং সার্কিউলার, মানে একদম ফুলের মতো গোল গোল হয়ে ঢুকে গেছে, একে কিন্তু কি বলা হচ্ছে? নিউক্লিয়াস নয়, বলা হচ্ছে নিউক্লিয়েড
বা অপর নাম হচ্ছে জেনোফোর। তাই যদি তোমাদের প্রশ্ন করা হয় জেনোফোর কি, তাহলে ব্যাকটেরিয়া অবস্থিত যে দ্বিতন্ত্রী ডিএনএ আবর্তকার ওর নাম হচ্ছে নিউক্লিয়েড বা আর একটা নাম হচ্ছে জেনোফোর। এছাড়া দেখো এতে কোনো হিস্টোন প্রোটিন নেই, দেখো এর মধ্যে দেখতেই পাচ্ছ এখানে কি আছে, আর দেখতে পাচ্ছ যে প্রোটিন আছে কিছু কিছু, যেগুলো অ্যাকচুয়ালি আরএনএ পলিমারেজ, যারা এই মাঝখানের অংশে দেখতে পাচ্ছ তো যে আরএনএ পলিমারেজগুলো আরএনএ তৈরি করে রেখেছে। এর পরের যে অংশটা সেটা হচ্ছে কি, দেখো যে এর পরের অংশ সেটা কি, ব্যাকটেরিয়ার গায়ে, ব্যাকটেরিয়া অনেক সময় জলজ হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করার জন্য একটা বা দুটো এই ধরনের যে গোফের মতন, সুরের মতো বা চাবুকের মতন গঠন থাকে তাকে বলে ফ্ল্যাজেলা। এই যে ফ্ল্যাজেলার গঠনটা দেখতে পাচ্ছ, একটা জিনিস মনে রাখবে, ফ্ল্যাজেলা তৈরি হচ্ছে কি দিয়ে তৈরি, ফ্ল্যাজেলিন প্রোটিন দিয়ে তৈরি। খুব সহজ নাম মনে রাখা, ফ্ল্যাজেলা ফ্ল্যাজেলিন প্রোটিন দিয়ে তৈরি। ফ্ল্যাজেলার গঠনটা দেখতে পাচ্ছ যে ওপরের দিকে লম্বা একটা ফিলামেন্ট আছে, মাঝখানে আছে বেসাল বডি। বেসাল বডি মানে বুঝতে পারছো যে এই দেখো আমি সহজ করে একে দেখিয়ে দিচ্ছি, এটা ধরো একটা ফ্ল্যাজেলা, তাহলে এই ফ্ল্যাজেলার মোট 3টে অংশ থাকে, তাই তো। এই যে ওপরের অংশটার মধ্যে হচ্ছে গিয়ে কি, দেখো সবচেয়ে নিচে হচ্ছে বেসাল বডি, বেসে থাকে, তাই জন্য তার নাম হচ্ছে বেসাল বডি। তারপরে থাকছে হচ্ছে হুক মানে যার দ্বারা এটা গাঁথা রয়েছে বেসাল বডিতে, বোঝা গেল, এটা হচ্ছে হুক। আর ওপরের যে লম্বা অংশ তার নাম হচ্ছে ফিলামেন্ট। অত কঠিন করে বই থেকে যদি অসুবিধে লাগে তাহলে এটা দেখে নেবে যে নিচে আছে বেসাল বডি, তার উপরে হচ্ছে হুক, তার সঙ্গে যুক্ত আছে ফিলামেন্ট। এই ফিলামেন্টকে বেসাল বডির মধ্যে গেঁথে রাখে হচ্ছে কে, এই হুক। পিলি বা ফিমরি, কিছু কিছু ব্যাকটেরিয়ার গায়ে এরকম সূক্ষ্ম এই ছবিটা দেখতে পাচ্ছ, এরকম সূক্ষ্ম উপাঙ্গ থাকে, এদের নাম হচ্ছে পিলি বা ফিমরি। এরা কি করে দেখো, পিলি 2 প্রকার, একটা হচ্ছে সাধারণ পিলি যেটা বডিতে থাকে, আর একটা হচ্ছে গিয়ে কি সেক্স পিলি যেটা যৌন জননের জন্য ব্যবহৃত হয়, বোঝা গেল। তাহলে সাধারণ পিলিটাকে, এটা একটা গঠনের মতন অংশ যেটা ওই অঙ্গুলির মতন বা প্রবর্ধক, এরা কিন্তু প্লাসমিড যদি থাকে, সেটা যদি পিলি নিয়ন্ত্রণকারী প্লাসমিড হয় তবেই তার পিলি থাকবে। কারণ আমি আগেই বলেছি যে প্লাসমিডগুলো জেনেটিক নয়, কিন্তু এরা কিছু কিছু বৈশিষ্ট্য বহন করে, তাহলে পিলি তৈরি করার প্লাসমিড যদি থাকে তবে এরা পিলি তৈরি করবে। পিলি 2 প্রকার, একটা নর্মাল মানে গায়ে আছে কিন্তু এর কোনো বিশেষ কাজ নেই, খালি কি আর একটা ধরো ব্যাকটেরিয়া এলো, তাহলে কি আমরা কি করি, হ্যান্ডশেক করি না, এই হাতের সাথে এই আর একটা হাতের আমরা এরকম করে কি করি, 2টো হাত ধরে হ্যান্ডশেক করি, ঠিক তেমনিভাবে এই একটা ব্যাকটেরিয়া আর একটা ব্যাকটেরিয়া পিলি দিয়ে একে অপরকে আঁকড়ে ধরে। এটা হচ্ছে সাধারণ পিলির কাজ। আর সেক্স পিলির কাজটাকে যৌন জননকালে কি করে, যে এরা কি করে একে অপরের মধ্যে যুক্ত হয়ে জেনেটিক বস্তুকে আদান প্রদান করে। তাহলে সাধারণ পিলি শুধু যে একে অপরের সাথে যুক্ত হতে না, কোনো কিছুর গায়েও লেগে থাকতে সাহায্য করে। আর সেক্স পিলি কিন্তু যৌন জননকালে জনন বস্তু আদান প্রদান করতে সাহায্য করে। আজকে আমরা ইকোলাইয়ের গঠন সম্পর্কে জানলাম, পরের দিন আমরা ইকোলাইয়ের বা যে কোনো ধরনের ব্যাকটেরিয়ার জনন পদ্ধতি সম্পর্কে জানবো। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কিন্তু করে রাখবে, আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করব। আর পড়াশুনো কিন্তু এখন থেকে শুরু করে দাও। সো গাইস, কিপ লার্নিং, হ্যাপি লার্নিং, হ্যাভ আ নাইস ডে।